সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ টিভির নতুন আয়োজন। আজকে আনোয়ারের সাথে আড্ডা অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আনোয়ার এমডি হুসাইন, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। বাবা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার্স অফ কমার্সের সভাপতি ছিলেন। 5 ভাই বোনের একজন তিনি। তিনি গ্রামীণ ফোনের হেড অব দি অপারেশনস ছিলেন। দীর্ঘ জীবনে তিনি গ্রামীণ ফোন থেকে অ্যামাজন পর্যন্ত কাজ করেছেন। এই বইমেলায় 2021 সালের অমর একুশে বইমেলায় তার 2টি বই প্রকাশিত হয়েছে। সেই সব নিয়ে কথা হবে তার ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার আর অন্যান্য বিষয় নিয়ে। আজকের অতিথি আনোয়ার এমডি হুসেনকে চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাকে এই চাঁপাইনবাবগঞ্জ টিভি এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য চাঁপাইনবাবগঞ্জ টিভিকে ধন্যবাদ। আর দর্শক যারা ইতিমধ্যে যোগ দিয়েছেন কিংবা যোগ দিবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। এটা আমার জন্য একটা বেশ এক্সাইটিং একটা ব্যাপার যে চাঁপাইনবাবগঞ্জ টিভি আর চাঁপাইনবাবগঞ্জ টিভির সাথে চাঁপাইনবাবগঞ্জের ছেলে হিসেবে কানেক্টেড হওয়ার সুযোগ পাওয়াটা আমার জন্য একটা বেশ সম্মানের ব্যাপার। এজন্য আমি চাঁপাইনবাবগঞ্জ টিভিকে আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। আমরা আজকে আপনার আমরা জানি যে আপনি চাঁপাইনবাবগঞ্জের সন্তান এবং আপনার একটি বই বেরিয়েছে, গ্রামীণ ফোন টু অ্যামাজন, জার্নি ফ্রম গ্রামীণ ফোন টু অ্যামাজন। এই বইটা শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। এই সকল প্রসঙ্গগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটা বিষয় জেনে নিতে চাই আপনার কাছ থেকে, আপনার ক্যারিয়ারটা কিভাবে শুরু হলো এবং কোথায়? ওয়েল, আমি গ্রামীণ ফোনে কাজ করেছি। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ার শুরুই হচ্ছে গ্রামীণ ফোনে। এটা একদম গ্রামীণ ফোনের প্রথম বছর যখন 1997, গ্রামীণ ফোন লাইসেন্স পাই 1996 এবং কমার্শিয়াল অপারেশনে যাই 1997। আমি ওই একই বছর গ্রামীণ ফোনে জয়েন করি কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে। আর তখন ইনফ্যাক্ট গ্রামীণ ফোন খুব ছোট্ট একটা কোম্পানি ছিল, এত ছোট একটা কোম্পানি ছিল যে আমি জয়েন করব কিনা এটা নিয়ে বেশ কিছুদিন দ্বিধায় যে এত ছোট কোম্পানি, অজানা কোম্পানি, কি কাজ করে এরকম জানি না। সবকিছু মিলিয়ে একটা ছিল। কিন্তু পরে সাহস করে জয়েন করে ফেললাম এবং ওখানে আমার প্রায় 17 থেকে 18 বছর আনুমানিক আমার সময় কাটিয়ে দিয়েছি গ্রামীণ ফোনের সাথে। দারুণ দারুণ। গ্রামীণ ফোন থেকে শুরু হলো আপনার জার্নি। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে চাই, যে কোনো প্রফেশনেই আসলে কিছু প্রথম সূচনাতেই কিছু চ্যালেঞ্জ ফেস করে যে কোনো যারা আমরা কাজ শুরু করি। তো আপনার ক্ষেত্রে সেই চ্যালেঞ্জগুলো আসলে কি ছিল, কেমন ছিল? খুব ভালো প্রশ্ন। চ্যালেঞ্জ গুলো কি? একটা নতুন কোম্পানিতে বা নতুন একটা অর্গানাইজেশনে, এবং বিশেষ করে আমার মতো একজন মানুষ যে মফস্বল শহরে বড় হয়েছে, ঢাকায় না, কিন্তু কোম্পানি এবং কাজ পুরোটাই ঢাকায়। সো ডেফিনেটলি চ্যালেঞ্জ অনেক বেশি ছিল। আর আমার পড়াশোনা প্রাথমিক অবস্থায় আমি চাঁপাইনবাবগঞ্জ কলেজ থেকে এইচএসসি করেছি এবং এইচএসসি করার পরে আমি সাইপ্রাসে গেছিলাম। ওখানে বিজনেস নিয়ে পড়াশোনা করেছি এবং ভাষার উপর জ্ঞানটা ওখানে আমার কিছুটা অ্যাড হয়েছে। বাট যখন আমি গ্রামীণ ফোনে জয়েন করি, এইখানে আমার কাজের ইয়েটা ছিল একেবারেই নতুন। কাস্টমার সার্ভিস নিয়ে বাংলাদেশে খুব বেশি একাডেমিক পড়াশোনারও সুযোগ নাই। আর আমার যেহেতু এটা আমার প্রথম জব ছিল গ্রামীণ ফোনের সাথে, সো এবং গ্রামীণ ফোনেও কাস্টমার সার্ভিস নিয়ে খুব বেশি কিছু করা ছিল না। যার ফলে আমি যখন কাস্টমার সার্ভিসে জয়েন করি এবং আমি যখন ফেস টু ফেস কাস্টমারদের সাথে ইন্টারাক্ট করা শুরু করি, আমার সামনে কোনো গাইডলাইন ছিল না বা আমার সামনে কোনো এক্সাম্পল ছিল না কিভাবে কাজ করতে হবে, কোনো ট্রেনিং ছিল না ইনফ্যাক্ট। তো আমি করেছি বা আমার জন্য যেটা ইজি ওয়ে ছিল যে নিজের জাজমেন্ট, কমন সেন্স এবং নিজের বিচার বুদ্ধির উপর বিবেচনা করে কাজ কর।
এবং কাস্টমারের সাথে কাজ করতে করতে গিয়ে উপস্থিত বুদ্ধি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল এবং কমন সেন্স। এভাবে আস্তে আস্তে আমি মানে একটা করে চ্যালেঞ্জ দেখেছি এবং চ্যালেঞ্জটা কিভাবে ওভারকাম করব এই চিন্তাটা মাথার মধ্যে কাজ করেছে এবং এই ধরনের অভিজ্ঞতা যত হয়েছে সেইগুলো সামনে সামনে আমাকে আরো হেল্প করেছে আমার চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করতে গিয়ে একজন নতুন এমপ্লয়ি হিসেবে। ওকে। একটা নতুন প্রতিষ্ঠান এবং একজন নতুন মানুষ সেখানে যুক্ত হলেন এবং আমরা শুনলাম যে একটা নতুন চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাওয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ টেলিকম আমরা বলতে পারি গ্রামীণ ফোনকে সেই জায়গা থেকে আপনার শুরু। আমরা আরেকটা বিষয় জানতে চাই যে আপনার এই যে দীর্ঘ জীবন কাজের জীবন পরে এর ভিতরে আপনার যে সবচেয়ে সেরা অ্যাচিভমেন্ট অর্জন সাফল্য বলতে পারি সেগুলো কোনগুলো ছিল আপনার দৃষ্টি থেকে বলবেন? আসলে হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। আমার কাছে মনে হয় যে আমি যখন কাজ করেছি, কাজের সময় আমি আ কাস্টমারকে আমি যখন হ্যাপি করেছি, এগুলো প্রতিটাই ছিল একটা ছোট, ছোট অ্যাচিভমেন্ট। এগুলো যদি আমি একসাথে করি, একসাথে আমি আজকে আজকে যখন 97 থেকে 2014 আমি 2000 আ 21 এ বসে যখন আ পিছন ফিরে তাকাই, তখন এই যে কাজের বিশাল একটা ব্যাপ্তি এই আ ১৬-১৭ বছর কিংবা এর পরবর্তীতে AT&T অথবা Amazon এর সাথে কাজ করার সবকিছু মিলিয়ে আমার যে এখানে কাস্টমারদেরকে আমি যতবার স্যাটিসফাই করতে পেরেছি, যতবার আমি কাস্টমারকে আ সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে যখন আমি সন্তুষ্ট করেছি, আমার কাছে মনে হয়েছে একজন মানুষ হিসেবে এটা আমার সবচাইতে বড় অ্যাচিভমেন্ট। আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারেন। আ আপনি একটা কোম্পানির মালিক হতে পারেন, আপনি একটা কোম্পানির অনেক উঁচু পদে থাকতে পারেন। কিন্তু আপনি যখন একজন মানুষকে আরেকজন মানুষ হিসেবে সন্তুষ্ট করতে পারেন, তখন আপনার মধ্যে যে একটা তৃপ্তি কাজ করে, আমার মনে হয় যে এই অ্যাচিভমেন্টটা আমার কাছে সবচাইতে ইম্পোর্টেন্ট। এবং এই অ্যাচিভমেন্টটা আমি অসংখ্যবার এনজয় করেছি এবং ডেফিনিটলি আমি সারা জীবনই চেষ্টা করব মানুষের আ মানে মানুষের এই আ ভালো একটা অনুভব তৈরি করার জন্য, ভালো একটা ফিলিংস তৈরি করার জন্য এবং আমার দৃষ্টিতে এটাই আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। দারুণ, দারুণ, দারুণ বলেছেন। আপনি সত্যি তাই ঠিক বলেছেন। এবার আমরা আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে এই যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে, সেই নতুন প্রজন্মের জন্য আপনার আসলে কি পরামর্শ এবং এই যে কর্পোরেট বাংলাদেশে যে একটা কর্পোরেট মানে ব্যব ইয়া ব্যবস্থা গড়ে উঠছে, সেই ক্ষেত্রে সফল হওয়ার জন্য নতুন প্রজন্ম আসলে কি কাজ করলে তারা তাদের জীবনে সাফল্যের দেখা পাবেন বলে আপনার মনে হয়? তাদের প্রতি পরামর্শটা কি আপনার? It's a very important question and very good question. I really appreciate you for asking me that question. আমাদের দেশে বিশেষ করে আমরা যারা উত্তরবঙ্গ থেকে আসা মানুষ এবং আমরা যারা আ আ পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ হয়নি কিংবা আমরা করিনি, আ কর্পোরেট ওয়ার্লড এ এসে একটা ধাক্কা খাই। কারণ এখানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট একটা পরিবেশ। যেমন আপনাকে আ ইংরেজিতে ভালো হতে হবে। আমরা ভাষার মাসে বাংলা নিয়ে আমরা অনেক কিছু বলি। আর বাংলা নিয়ে আমরা অনেক কিছু করি। কিন্তু আসলে আপনি যতই দিন যাচ্ছে এবং যতই সময় যাচ্ছে, আপনাকে ইংরেজিতে খুব ভালো হতে হবে। ইনফেক্ট অবশ্যই, আপনি অবশ্যই। যদি ইংরেজি ছাড়াও আরো অনেক ভাষা শিখেন, আপনি যদি ফ্রেঞ্চ শিখেন, আপনি যদি স্প্যানিশ শিখেন, আপনি যদি চাইনিজ শিখেন, আপনি যত ভাষা শিখবেন ততই আপনার জন্য ভালো। বাট স্পেশালি ইংলিশ জানাটা ইংলিশ মানে শুধু জানাটা না, ইংলিশের ব্যবহারটা খুব ইম্পোর্টেন্ট। কারণ আ কর্পোরেট কালচার তৈরি হয়েছে বাংলাদেশে যে আ ইংলিশ ইস দ্যা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যদিও বাংলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা, কিন্তু কর্পোরেট ওয়ার্লড এ ইংরেজিতে আপনাকে খুবই পারদর্শী হতে হবে। আপনি যদি
প্রথম সারিতে থাকতে চান, অথবা আপনি যদি সত্যি সাকসেসফুল হতে চান। এখন ইংরেজিতে আপনি সফল হওয়ার জন্য কি আপনি নতুন করে আবার ইউনিভার্সিটিতে ফিরে যাবেন ইংরেজিতে মানে অনার্স মাস্টার্স করার জন্য? নট নেসেসারি। ওকে। এটা খুব সহজ, কঠিন কোনো কিছু না। আপনাকে আপনাকে পড়াশোনা করতে হবে। আপনাকে আপনার লাইফস্টাইলে কিছু চেঞ্জ, কিছু অ্যাডিশন বা যোগ করার জন্য আপনাকে এমন কিছু বই, এমন কিছু ম্যাগাজিন বা এমন আপনাকে বিভিন্ন ইংরেজি পত্রিকা আছে, সেগুলোর সাহায্য নিতে হবে। অর্থাৎ আপনাকে ইংরেজিকে ভয় পেলে চলবে না। এটা কঠিন কোনো কিছু না। এটা মানে ম্যাজিশিয়ানদের মতো কোনো কিছু না যে আপনি শিখতে পারবেন না। খুব সিম্পল একটা ব্যাপার। এটা একটা ভাষা। যেকোনো ভাষা যেকোনো মানুষ শিখতে পারে। সো এটার জন্য আপনাকে ডেফিনিটলি চেষ্টা করতে হবে। ইংরেজিতে আপনাকে ইংরেজির ভয়টা দূর করতে হবে। আমাদের যেটা ওকে। বেশি করে যে আমি মনে হয় ভুল বলছি। আমি ওকে। ইংরেজিতে বলতে গেলে আমার মনে হয় ভুল হয়ে যাবে। এই ধারণাটা মন থেকে আপনার মুছে ফেলতে হবে, বিকজ আমরা ব্রিটিশ না। ইংরেজি আমাদের মাতৃভাষা না। এটা ভুল করে বলাটাই আমাদের জন্য খুবই মানে খুবই স্বাভাবিক, স্বাভাবিক। স্বাভাবিক। চাইনিজ বলেন, ফ্রেঞ্চ বলেন, এরা যখন ইংরেজি বলে তারা বাঙালিদের চাইতে অনেক খারাপ ইংরেজি বলে। ওকে। ইন্ডিয়ানদের ইংরেজি শুনলে ব্রিটিশরা বুঝতে পারে না এটা কি হিন্দি বলছে নাকি ইংলিশ বলছে। কিন্তু প্রচলন হয়ে গেছে এখন যে আপনি ইংরেজি বলছেন, এই মানে এই ব্যাপারটা আপনাকে এই ব্যাপারটার সাথে আপনি কমফোর্টেবল হইতে হবে। আপনাকে কথা বলার সময় আপনাকে মনে রাখতে হবে যে আপনার গ্রামারের পরীক্ষা কেউ নিচ্ছে না। আপনার আপনি কত ভালো বলতে পারেন সেটারও কোনো পরীক্ষা কেউ নিচ্ছে না। আপনি কথা বলছেন, আপনি এখন যেমন আমি বাংলা ভাষায় কথা বলছি, ঠিক একই রকম ভাবে আমি যদি ভুলভাল ভাবেও যদি ইংরেজি বলি, তাতে কোনো সমস্যা নাই। মনে রাখতে হবে যে ইংরেজি আমার মাতৃভাষা না। কিন্তু কাজের জন্য আমার এটা প্রয়োজন। সো ওকে। ইংরেজিতে আমাদেরকে আ ভয়টাকে দূর করতে হবে। ওকে। ২ নাম্বার আমি বলব যে আমাদেরকে খুব ভালো হতে হবে কমিউনিকেশনে। ওকে। ভাষা হচ্ছে কমিউনিকেশনের একটা মেজর কম্পোনেন্ট। বাট মেজর। কমিউনিকেশন হুম। এছাড়াও আরো অনেক কিছু আছে। ওকে। আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে। কর্পোরেট ওয়ার্ল্ড বলেন আর আপনার সরকারি চাকরি বলেন, সবখানেই আপনার নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আমরা যেটা বাংলায় বলি মামু, খালু বা চাচা, আহ, এদের যে ব্যাপারটা, এটা হুম। হচ্ছে এটাই হচ্ছে আপনার একটু আধুনিক ভাবে যদি বলি তাহলে হচ্ছে আপনার আ একে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং। বলছেন। নেটওয়ার্কিং। দারুণ। দারুণ। এক্সাক্টলি। আমরা তাহলে সো আপনি মানে যখন হুম। হ্যাঁ, বলেন। না আপনি ক্যারি অন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ ওকে। প্লিজ। তো আমি হ্যাঁ। যেটা বলছিলাম যে নেটওয়ার্কিং কেন খুব ইম্পোর্টেন্ট, যে আপনি যখন একটা কোম্পানিতে কয়েক বছর কাজ করছেন, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর, আমার পরামর্শ থাকবে ওই সময়ে আপনি আপনার পর্যায়ে অন্যান্য যেসব কোম্পানিগুলো আছে সেগুলোর সাথে, সেগুলোর এমপ্লয়িদের সাথে আপনি একটা আ কানেকশন তৈরি করবেন। এখন কানেকশন কি আপনি কিভাবে তৈরি করবেন? আপনি কি তার বাড়িতে গিয়ে কানেকশন তৈরি করবেন? সবার সাথে তো আপনি করতে পারবেন না। ওকে। সো there is a very good platform. LinkedIn নামে একটা খুব ভালো প্ল্যাটফর্ম আছে। এটাও ওকে। Facebook এর মতো একটা আ সোশ্যাল নেটওয়ার্কিং, বাট এটা হচ্ছে প্রফেশনালদের নেটওয়ার্কিং। ওকে। সো ওকে। আপনি আপনার পছন্দ, ধরুন আপনি এখন গ্রামীণ ফোনে কাজ করছেন। আপনি চিন্তা করছেন সামনে হয়তো সুযোগ যদি পান, তাহলে আপনি রবি অথবা বাংলালিংক অথবা অন্য কোনো কোম্পানিতে আপনি যেতে চান। সো ওখানে ওকে। কারা কাজ করছে, এটা ওকে। জানার জন্য LinkedIn হচ্ছে ভেরি গুড রিসোর্স। এইটাতে এইটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আর ওকে। এটার মাধ্যমে কমিউনিকেশন করতে হবে, এবং যারা আপনার চাইতে একটু সিনিয়র পজিশনে আছে বা যারা ভালো কাজ করছে তাদের সাথে আপনি নেটওয়ার্কিং তৈরি করবেন, তাদের সাথে কমিউনিকেট করবেন, তাদেরকে কানেক্ট করবেন আপনার নেটওয়ার্কে, তাদের সাথে ইন্টারেক্ট করবেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন, যাতে করে তারা আপনাকে চিনতে পারে। এবং তখন আপনি দেখলেন যে অন্য একটা কোম্পানি বা আপনার পছন্দের কোম্পানি, তারা একটা সার্কুলার দিয়েছে, তাদের একটা লোক দরকার। ওকে। তখন আপনার যে নেটওয়ার্ক আছে ওই কোম্পানিতে,
তাকে আপনি নক করলেন যে ভাই আমি এইখানে তো আছি, আপনার এই কোম্পানিতে এই পজিশনে লোক নেবে এরকম একটা মানে অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখলাম, তো আপনি আমাকে কিভাবে হেল্প করতে পারেন? ওকে। সো ডেফিনেটলি আপনার যদি নেটওয়ার্কিং থাকে তাহলে আপনি যে সুবিধাটা পাবেন, যে সুযোগটা পাবেন, অর্থাৎ সে তখন চেষ্টা করবে তার যে এইচআর ডিপার্টমেন্ট বা হায়ারিং ডিপার্টমেন্ট তার সাথে তাকে সরাসরি ইন্ট্রোডিউস করিয়ে দিবে, এবং একজন এক্সিস্টিং এমপ্লয়ি যখন কাউকে রেফার করে সেটার গুরুত্ব একজন হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাছে অনেক বেশি। ওকে। সো এইরকম ভাবে, অর্থাৎ আপনাকে কমিউনিকেশনে ভালো হতে হবে, আপনাকে নেটওয়ার্কিং এ ভালো হতে হবে, আর আপনাকে খানিকটা চেষ্টা করে হলেও এক্সট্রোভার্ট হতে হবে। ইন্ট্রোভার্ট হওয়াটা স্বাভাবিক, আর আমরা জেনেটিক্যালি প্রবাবলি নর্থ বেঙ্গলের মানুষ একটু ইন্ট্রোভার্ট, কিন্তু এটাকে কাটিয়ে উঠা যায় আপনি যদি চেষ্টা করেন। আপনার মধ্যে যদি সেই ইচ্ছা থাকে যে আপনি ইন্ট্রোভার্ট হয়েও কিভাবে এক্সট্রোভার্ট হওয়া যায়, এটা যদি আপনি শিখতে চান, আপনি নিশ্চিত আপনি শিখতে পারবেন এবং সেটা আপনার ক্যারিয়ারের জন্য খুব ভালো হবে। ওকে, গুড। আমরা দর্শকের কাছে যাই। দর্শক, আপনারা আনোয়ারের সাথে আড্ডা অনুষ্ঠানটি যারা দেখছেন তারা আমাদের আজকের অতিথি আনোয়ার এমডি হুসাইনের কাছে প্রশ্ন রাখতে পারেন। আপনাদের জিজ্ঞাসাগুলো আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে উপস্থাপন করব, তিনি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিবেন বলে আশা করছি। এ পর্যায়ে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনার ক্যারিয়ার নিয়ে কথা বললাম, সেই ক্যারিয়ারের নানান জায়গা নিয়ে কথা বললাম। এ পর্যায়ে জানতে চাই যে বিষয়টি খুবই আমার অত্যন্ত পছন্দের, আপনার লেখালেখি করার কথাগুলো আমরা জানতে চাই। যেহেতু আপনার দুইটা বই আসছে এই 2021 অমর একুশে বইমেলায়, জার্নি ফ্রম গ্রামীণ ফোন টু অ্যামাজন এবং কাস্টমার সার্ভিস, এই বই দুটি নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত ভাবে বলতেন, আসলে বইগুলো কাদের জন্য, কি ভাবনা আছে, কি ভাবনা থেকে এই বইগুলো আপনি লিখেছেন এবং কোথা থেকে পাওয়া যাবে, কোন কোন প্রকাশনীতে এই বইগুলো পাবলিশ করেছে? জি, জি, নিশ্চয়ই। আমি মানে ডেফিনেটলি এটার জন্য ওয়েট করছি যে আপনি কখন আমাকে আমার বই নিয়ে প্রশ্ন করবেন, কারণ এই মুহূর্তে আমার কাছে এইটা অনেক বড় এক্সাইটমেন্ট। আমি ইনফ্যাক্ট এখন বর্তমানে আছি আমেরিকার প্রথম রাজধানী। আমেরিকা সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি। আমেরিকার প্রথম রাজধানী কিন্তু ওয়াশিংটন ডিসি না, আমেরিকার প্রথম রাজধানী হচ্ছে ফিলাডেলফিয়া। এবং আমি ফিলাডেলফিয়া শহরে আছি। তো আমি কয়েকদিন আগে এই বইটা আমার কাছে পেয়েছি। তো এটা হচ্ছে আমার প্রথম বই, জার্নি ফ্রম গ্রামীণ ফোন টু অ্যামাজন। আর আমার দ্বিতীয় বই হচ্ছে কাস্টমার সার্ভিস 1.0। তো প্রথমে যেটা বলিনি যে কাস্টমার সার্ভিস 1.0টা হচ্ছে একদম একটা একাডেমিক বুক। আপনি যদি কাস্টমার সার্ভিস সম্পর্কে, আপনি যদি একজন মানে কোম্পানি মালিক হন, অথবা আপনি চিন্তা করেন যে আপনি কাস্টমার সার্ভিসের কোনো সিনিয়র পজিশনে কাজ করছেন, অথবা আপনি কাস্টমার সার্ভিসে আপনার ক্যারিয়ার ডেভেলপ করার প্ল্যান করছেন, তাহলে ডেফিনেটলি আপনার জন্য কাস্টমার সার্ভিস 1.0 একটা ভালো বই। আমি ব্যক্তিগতভাবে জানি যে বাংলাদেশে কাস্টমার সার্ভিস নিয়ে তেমন কোনো লেখালেখি হয়েছে বলে আমার জানা নাই। আমি যদিও একজন পাঠক হিসেবে খুবই অ্যাক্টিভ পাঠক, আমি পড়াশোনা করি প্রচুর পরিমাণে, এবং আমি অনেক খুঁজেছি বিভিন্ন সময়ে যে কাস্টমার সার্ভিস নিয়ে আমি মানে যেহেতু প্রথম থেকে কাজ করছি, অনেক স্ট্রাগল করেছি। সো আমি খোঁজার চেষ্টা করেছি যে আমি কি বই, কোথায় কি আছে যেটা পড়ে আমি আরো কিছু জানতে পারবো। তো আমি দেখেছি যে কাস্টমার সার্ভিস নিয়ে তেমন খুব বেশি লেখালেখি হয়নি, যদিও মার্কেটিং, সেলস, মোটিভেশন অনেক কিছু নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু কাস্টমার সার্ভিস নিয়ে তেমন খুব বেশি কিছু লেখা হয়নি। তো সেই চিন্তা থেকে, এবং আমার প্রকাশক যিনি আমার আরেকটা বই মানে প্রথম বইটা প্রকাশ করেছেন, ঐতিহ্য প্রকাশনী, বাংলাদেশের খুবই নামকরা এবং খুবই ভালো একটা প্রকাশনী, প্রথম সারির প্রথম কয়েকটা প্রকাশনীর মধ্যে ঐতিহ্য প্রকাশনী অত্যন্ত ভালো।
তো ভালো। তারা আমাকে ইনফ্যাক্ট ঐতিহ্য প্রকাশনের যিনি স্বত্বাধিকারী আরিফ ভাই, আরিফুর ওনার রহমান, হ্যাঁ। নিকনেম নাইম ভাই। তো নাইম, উনি হ্যাঁ। আমাকে বললেন যে আমি যেহেতু কাস্টমার সার্ভিস নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, তো কেন আমি একটা বই লিখে ফেলি না, যেহেতু আমার সময় আছে এই 2020 তে ইয়া। তো সেইখান করোনা থেকে ক্রাইসিস আমার কালে। কাস্টমার সার্ভিস 1.0 হ্যাঁ, লেখার পিছনে এটা হচ্ছে আমি এটার সম্পর্কে আগে বলছি কারণ আমি আমি আমার আরেকটা বই জার্নি ফ্রম গ্রামীণ ফোন টু অ্যামাজন, সেটাতে আমি একটু বেশি সময় দিতে চাই। এজন্য আমি আগে কাস্টমার সার্ভিস 1.0 সম্পর্কে বলছি। তো এই বইটাই হচ্ছে আপনার একটা কোম্পানি বা একজন একজন সিনিয়র ম্যানেজমেন্ট মেম্বার কিভাবে ফোকাস করবে কাস্টমার সার্ভিসে এবং কাস্টমার সার্ভিসকে কিভাবে প্রাধান্য দিবে। কারণ বর্তমান পৃথিবী মার্কেটিং এবং সেলস এবং অন্য সব প্রায়োরিটির চাইতে এখন বেশি প্রায়োরিটি দিচ্ছে হচ্ছে কাস্টমার সার্ভিসে। আপনার ওকে, কাস্টমার যদি হ্যাপি থাকে তাহলে আপনার কোম্পানিকে কেউ ঠেকাতে পারবে না। ওকে, আপনি যতই দ্যাটস গুড। মার্কেটিং করেন, আপনি যতই সেলস ক্যাম্পেইন করেন, আপনি যতই অফার দেন, আপনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অনেক কিছু অফার দেন, বাট কাস্টমারকে আপনি স্যাটিসফাই করতে পারেন না, ওকে, আপনার কোম্পানি টিকবে না। এটা গ্যারান্টিড, এটা টেস্টেড, ওকে, এটা নিয়ে কোনো দ্বিধা ওকে, নাই। আপনি পৃথিবীর সব বড় বড় যারা আহ, মানে গুরু আছেন ধরেন এইসব লাইনে, তাদের কাছে তাদের জন্য তারা মানে খুব স্ট্রংলি রেকমেন্ড করেন যে কাস্টমার সার্ভিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি ফর এনি কোম্পানি। সো সেই দৃষ্টিকোণ থেকে কাস্টমার সার্ভিস 1.0 লেখা। আর আমার ইচ্ছা আছে ওকে, এরপরে এটার আরো কিছু মানে 1.0 দিয়ে বোঝা যাচ্ছে যে এরপরে 2.0, 3.0, আমি জানি না কত ওকে, ওকে। জিরো পর্যন্ত আমি নিয়ে যাব। ধারাবাহিক। এটা ঠিক ধারাবাহিক বলবো না, তবে যেহেতু আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে পৃথিবীতে, ওকে, 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 তো এটা যদি আমি মানে মানে এটাকে তো আমি বলতে পারবো না যে এটা হচ্ছে ফাইনাল ভার্সন, এটা হচ্ছে কেবল বিগিনিং। সো পৃথিবীর আরো মানে প্রতি মুহূর্তে অনেক গবেষণা হচ্ছে, আলোচনা হচ্ছে, ওকে, বিভিন্ন রকম মানে নতুন স্ট্র্যাটেজি আসছে। সো আমি চেষ্টা ওকে। করব পরবর্তীতে যদি সম্ভব হয় আরো কিছু অ্যাড করার। আর মানে জার্নি আমরা ফ্রম নতুন গ্রামীণ সংস্করণ ফোন টু পাচ্ছি। অ্যামাজন, জার্নি ফ্রম গ্রামীণ ফোন টু অ্যামাজন, এইটা আমাজন। হচ্ছে আমার আমার পুরো ক্যারিয়ারটাকে আমি একজন আহ, একজন কর্মী হিসাবে, গ্রামীণ ফোনের একজন প্রাথমিক অবস্থার কর্মী হিসেবে কিভাবে দেখেছি এবং ওকে, কিভাবে আমি একজন এন্ট্রি লেভেলে জয়েন করা একজন কর্মী প্রাথমিক অবস্থায় কি ধরনের চ্যালেঞ্জ, কি ধরনের প্রতিকূলতা বলেন, তারপর আপনার শেখার কি কি ছিল আমার, কি কি ভুল করেছি বা কি ধরনের ভুল করেছি, সেই ভুলগুলো কিভাবে শুধরিয়েছি। ওকে, আর বিভিন্ন রকম ইয়ে আছে। প্লাস হচ্ছে যে আমি বিভিন্ন সময়ে যখন আমি আস্তে আস্তে গ্রামীণ ফোনের সিনিয়র পজিশন গুলোতে আরো সিনিয়র পজিশনে এসেছি, তখন আমি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছি, সেগুলো আমি কিভাবে ওভারকাম করেছি এবং ওভারকাম করতে গিয়ে আমার কি ধরনের প্রতিবন্ধকতা এসে সেগুলো কিভাবে প্রফেশনালি আমি হ্যান্ডেল করেছি। নিজের মোটিভেশনকে ঠিক রাখাটা একটা জরুরি বিষয় ছিল বিভিন্ন সময়ে। আহ, সেটা আমি কিভাবে করেছি, এই ওকে, ব্যাপারগুলো আমি আমার জার্নি ফ্রম গ্রামীণ ফোন টু অ্যামাজন। কিন্তু ওকে, অনেকেই আবার এটাকে বলে যে এটা খানিকটা উপন্যাসের মতো হয়েছে, মানে এটা একদম কাঠখোট্টা আমার ডায়েরি লিখে নিয়ে আমি এখানে ওকে, কিছুটা মজা করার চেষ্টা করেছি। যেমন আমার প্রথম শুরুটা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে এবং ওকে, শুরুটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে এই সেন্সে যে আমি চাঁপাইনবাবগঞ্জে যখন 1996-এ আমার ওয়াইফকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ছিলাম তখন, এবং আমার ওয়াইফের অনার্স ফাইনাল এক্সাম দিতে হবে ঢাকায়। ঢাকায় ওকে, পড়াশোনা করতো তখন, ওকে, এবং আমাদেরকে ঢাকায় যেতে হবে ওর পরীক্ষা দেওয়ার জন্য। এবং ওই মুহূর্তে দেশে একটা খুব ভালো রকম মানে আন্দোলন চলছিল। সব ওকে, ধরনের কমিউনিকেশন বন্ধ, আপনার বাস, ট্রেন সবকিছু বন্ধ।
তো ওই অবস্থায় ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত যাওয়াটা আমার না, মানে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত যাওয়াটা আমার জন্য খুব চ্যালেঞ্জ ছিল। দারুণ। তো আমি রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য বিমানের টিকিট ম্যানেজ করেছি, কিন্তু চ্যালেঞ্জ ছিল যে আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আমি কিভাবে পৌঁছবো। তো ওকে, আমার বড় ভাই, মানে উনি মারা গেছেন, আসলাম হোসেন, উনি আমাকে পরামর্শ দিলেন যে তোমরা ঘোড়া গাড়ি নিয়ে যেতে পারো। ওকে, তো দারুণ, আমি দারুণ। জানি না খুব বেশি মানুষ চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এয়ারপোর্ট বা রাজশাহী, ইনফ্যাক্ট এয়ারপোর্ট না, ওই পর্যটনে বিমানের যে অফিস সেই পর্যন্ত হুম, ঘোড়া গাড়িতে করে খুব বেশি মানুষ গেছে বলে আমার মনে হয় না। তো ওইটা হঠাৎ করে মনে হলো যে আমি এই ঘটনাটা লিখি, মনে হলো দারুণ। যে একটু লিখি এই করোনার সময়ে। তখন তো মানে আমাদের এখনো সবার হাতে মোটামুটি কিছু সময় এক্সট্রা আছে, যেহেতু আমরা বাইরে কোথাও যেতে পারি না। তো মনে হলো যে আমার ওই সময়টা নিয়ে লিখি। তো ওইটা ওই ঘোড়া গাড়িতে করে চাপাই থেকে রাজশাহী যাওয়ার ঘটনাটা লিখতে গিয়ে হঠাৎ করে মাথার মধ্যে আমার আসতে থাকলো যে আমি ঠিক আছে, এরপরে আর কি কি হলো আমি সেগুলোও তো লিখতে পারি। এভাবেই আমার আহ মানে এই মানে ঘোড়া গাড়িতে করে যাওয়ার ঘটনা থেকে আমার জার্নি ফ্রম গ্রামীণ ফোন টু অ্যামাজনের জন্ম, অর্থাৎ ওকে, আমার বইটার জন্য। এবং তারপরে আমি আমি ফেসবুকে আমার একটা পেজ আছে, আনোয়ার এমডি হোসেন নামে, ওকে, এবং সেই পেজে আমি পোস্ট দিলাম প্রথমে আমার প্রথম চ্যাপ্টারটা বলতে পারেন। ওকে, এইটা দেওয়ার পরে আমি মানে বেশ ভালো সাড়া পেলাম, মানে অনেকেই আমি অনেক অপ্রত্যাশিত জায়গা থেকে আমাকে অনেকে অনেক মানে ইন্সপায়ার করেছে যে মানে লেখাটাও ভালো হয়েছে, আর মনে হচ্ছে যে এটা ভালো কিছু একটা হবে আমি যদি এটা কন্টিনিউ করি। ওকে, ইভেন আমার ফ্যামিলি মেম্বার, আমার ওয়াইফ, আমার মেয়ে, আহ মেয়ে প্রসঙ্গে মনে পড়লো এই বইটা আমি কিভাবে পেয়েছি এই আমেরিকায় বসে, সেটা আমি বলতে চাই, একটু পরেই বলবো। ওকে, তো আহ সবাই আমাকে যেভাবে ইন্সপায়ার করলো, তো আমার মনে হলো যে এটা কন্টিনিউ করা উচিত। এবং শেষ পর্যায়ে এটা আহ মানে বই হিসাবে পাবলিশ করব এমন কোনো প্ল্যান আমার ছিল না, কিন্তু ওকে, আমার পেজে এবং আমার ওয়েবসাইটে, আমার একটা পার্সোনাল ব্লগ ওয়েবসাইট আছে, anwarmdhosen.com নামে। ওকে, তো ওখানেও আমি পোস্ট করতাম এবং এখান থেকে বেশ কয়েকজন প্রকাশক আহ, তারা আহ, তারা মানে তাদের নজরে পড়ে আর কি আমার লেখালেখি, এবং তখন আমি বেশ কয়েকটা প্রকাশনী থেকে অফার পাই যে তারা আমার বই মানে পাবলিশ করতে চায়। তো আহ সেই হচ্ছে আমার মানে জার্নি ফ্রম গ্রামীণ ফোন টু অ্যামাজন, মানে লিখার ইয়া মানে ব্যাকগ্রাউন্ড। আর আমি যেটা পেলাম, আমি আহ, বইটা বাংলাদেশে পাবলিশ হয়েছে বইমেলা শুরু হওয়ার আপনার কয়েকদিন পরে, সম্ভবত ওকে, 24শে মার্চ। হুম, 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 তো 24শে মার্চ বই মেলায় পাবলিশ হওয়ার পর বিভিন্ন মানুষ, আমি এমন সব মানুষের কাছে আমার বইটা দেখেছি, আমি অত্যন্ত মানে কৃতজ্ঞ তাদের কাছে যারা আমার বই কষ্ট করে মেলা থেকে গিয়ে কিনেছেন, কিংবা রকমারি.com থেকে আমার বই কিনেছেন, কেনার পরে আমার বইটা পড়েছেন, পড়ে রিভিউ লিখেছেন, কিংবা ওকে, ছবি তুলে আমার কাছে পাঠিয়েছেন। সবকিছু মিলিয়ে আমি মানে সত্যি খুবই মানে আনন্দিত যে পাঠকের কাছ থেকে আমি এত আহ, মানে কি বলে এটাকে, সম্মান পেয়েছি। ওকে, তো আমার কাছে যেটা কষ্ট লাগছিল যে আমার বই পাবলিশ হয়েছে দুইটা বাংলাদেশে এবং অনেক মানুষজন সেটা কিনছে, পড়ছে, হাত দিয়ে নেড়েচেড়ে দেখছে, বইয়ের গন্ধ নিচ্ছে, আমি আমার বইটাকে ধরতে পারছি না। ওকে, এটা আমার জন্য খুব মানে কষ্টকর ব্যাপার। আমি যখন দেশে ছিলাম তখন প্রতি বই মেলায় আমি আমি আমার ফ্যামিলিকে নিয়ে বই মেলায় রেগুলার যেতাম, প্রচুর বই কিনতাম। কিন্তু আমার নিজের বই যখন প্রকাশ হলো তখন আমি দেশ থেকে অনেক দূরে। ওকে, তো আমার বইটা পাওয়ার জন্য আমি কি করব, আমি চিন্তা করছি যে আমার আমার প্রকাশক সম্ভবত
যখন বইমেলা শেষ হবে তখন হয়তো এই বইটা আমার কাছে পাঠিয়ে দিবেন। হঠাৎ একদিন আমি বাসায় বসে আছি, এমন সময় আমার মেয়ে আমার কাছে এসে বলল, আব্বু তোমার জন্য সারপ্রাইজ। আমি আচ্ছা। ভাবলাম কি আর সারপ্রাইজ হবে, আহ, দেখা যাক কি সারপ্রাইজ। সে হঠাৎ সে তার ব্যাগ খুলে আমাকে বের করে দিল যে এই নাও তোমার বই। ওকে, আমি তো দারুণ। স্পিচলেস, আমি কথাবার্তা মানে কিছুক্ষণ আমি চুপ করেছিলাম যে এটা কিভাবে সম্ভব। আর আমার মেয়ে মানে বাবা মায়ের কাছে তো মেয়েরা সবসময় ছোটই হয় অনেক। সে কিভাবে মানে মানে বাংলাদেশ থেকে বই কিনে আমেরিকাতে নিয়ে আসা আমার কাছে একটু মানে মানে ডিফিকাল্ট। সারপ্রাইজিং, মানে একটু না অনেক বেশি সারপ্রাইজিং মনে হয়েছিল। তো যাই হোক, মানে আমার মেয়ের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আমাকে মানে সময়ের আগেই বইটা ছোঁয়ার সুযোগ দিয়েছে। আহ, আমার ওকে, মেয়েকে আমি এই আপনার এই প্রোগ্রামের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি, আমার কাছে মানে আমাকে এবং ভালোবাসা জানাচ্ছি আমাকে বইটা আমার কাছে এনে দেওয়ার জন্য। আমরাও তাকে ধন্যবাদ দেই। আমাদের আজকের অতিথি কে মানে তার বাবাকে বই এনে দেওয়ার জন্য। আমরা আহ, আপনার এই যে নানান অভিজ্ঞতা এবং এই বই লেখার যে গল্প সেটা শুনলাম। আমরা আশা করি যে পাঠকরা বই এখনো কেনেনি তারা বইমেলায় গিয়ে কিংবা ঐতিহ্যের যে সারা দেশে বিপণন ব্যবস্থা ঐতিহ্য প্রকাশনী করতে যাচ্ছে সেগুলোর সাথে যুক্ত হয়ে কিংবা রকমারি থেকে বা অন্য কোনো অনলাইন যে সকল প্ল্যাটফর্ম থেকে বই কেনা যায় সেখান থেকে বইগুলো কিনবে। আমি আপনার পেজে গিয়েছিলাম এই অনুষ্ঠান করার আগেই একবার, সেখানে আমি দেখেছি যে অনেকেই বই কিনেছে এবং এক ধরনের আগ্রহ আপনার এই দুটা বইকে ঘিরেই রয়েছে। আশা করি যে আপনি একটা ভালো সাড়া পাবেন। এই পর্যায়ে আমরা আসলে একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। আহ শুধু দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসব আমাদের আজকের অনুষ্ঠান আনোয়ারের সাথে আড্ডা। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন প্রত্যাশা রাখি। সুধী দর্শক মন্ডলী, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসলাম আমাদের আজকের অনুষ্ঠান আনোয়ারের সাথে আড্ডা এই অনুষ্ঠানে। এ পর্যায়ে আমরা আবারও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আনোয়ার এমডি হুসাইন, আজকের সম্মানিত অতিথি। আমরা বই বিজ্ঞানে যাওয়ার পূর্বে আপনার সাথে কথা বলছিলাম আপনার বই লেখার যে অভিজ্ঞতা এবং পাঠকদের সাড়া এবং আপনার এই জার্নিটা নিয়ে। এ পর্যায়ে আমরা আরেকটা বিষয় ছোট্ট করে জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে এই যে বই আপনি দুইটা লিখলেন,
একটা একটা পাঠককে সামনে রেখে লিখেন। আপনার আসলে এই এই বই থেকে পাঠকরা আসলে কোন ধরনের লার্নস নিবে আর কি, মানে তারা কি কি শিখতে পারে এই বই দুটা থেকে বলে আপনার মনে হয়? লেখক আনোয়ার এমডি হোসাইন। ওকে, আমি আমার দুইটা বই, যেটা কাস্টমার সার্ভিস 1.0, এটা হচ্ছে পিওর একাডেমিক একটা বুক। অর্থাৎ কেউ যদি কাস্টমার সার্ভিস, অর্থাৎ কোম্পানির মালিক অথবা কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট মেম্বার অথবা যারা এন্ট্রি লেভেলে কাজ করেন, সবাইকে উদ্দেশ্য করেই বইটা লেখা হয়েছে। যেটা ওভারঅল একটা কোম্পানি কালচার, কিভাবে আপনি কাস্টমার সার্ভিস ফোকাসড, অর্থাৎ আপনি আপনি মানে প্রাধান্য দিবেন হচ্ছে কাস্টমারকে। এই একটা, এটা কিন্তু একটা কালচার। এটা কিন্তু এমন না যে আপনি আজকে বললেন যে আমরা সবাই কাস্টমার সার্ভিসের এক্সপার্ট আর তাই হয়ে গেলাম। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা একটু ভিন্ন রকম। অর্থাৎ কোম্পানির মালিক থেকে শুরু করে একদম যে লোকটা কাস্টমারের সাথে কোনোদিনও দেখা হয়নি, অর্থাৎ ধরেন ফাইন্যান্স বা হিউম্যান রিসোর্স, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা মানুষকে কাস্টমার ফোকাসড হতে হবে। অর্থাৎ একটা কালচারাল শিফট বা কালচারাল চেঞ্জ আনতে হবে কোম্পানিতে। আমার বইটার ফোকাসটা হচ্ছে এটা, কাস্টমার সার্ভিস 1.0। আর সো এটা বোঝাই যাচ্ছে যে মানে একটা মানে ওভারঅল কোম্পানির জন্যই এটা দরকার। আর জার্নি ফ্রম গ্রামীণ ফোন টু অ্যামাজন হচ্ছে গ্রামীণ ফোনের সাথে শুরু করা আমার ক্যারিয়ার 1997-এ। এই 1997 থেকে আমি যখন একদম এন্ট্রি লেভেলে কাজ শুরু করি, সেই কাজ শুরু করার আমার প্রাথমিক চ্যালেঞ্জ কি ছিল, সেই চ্যালেঞ্জগুলো আমি কিভাবে ওভারকাম করেছি, আস্তে আস্তে কিভাবে আমি সামনে গিয়েছি, সামনে আরো যত সামনে গিয়েছি, একই রকম ভাবে আপনি যখন সামনে এগুচ্ছেন তখন তো আপনি আরো অনেক নতুন চ্যালেঞ্জ ফেস করেন। আমরা তো তাই করে থাকি সাধারণত। তো সেই চ্যালেঞ্জ গুলো ফেস করার আমি কিভাবে করেছি, এটা একটা মানুষের মানে একটা আইডিয়া হতে পারে যে আমার এই ধরনের পরিস্থিতিতে আমার কি করা উচিত। আর বিশেষ করে আমরা যদি একটু মানে মফস্বল থেকে আসি, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড যদি হয় যে আমরা মানে ঢাকায় বর্ন এন্ড ব্রট আপ না, সেই ক্ষেত্রে আমাদের আরো অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। আমি যদি বলি যে গ্রামীণ ফোন বা যে কোনো প্রাইভেট কোম্পানি বা কর্পোরেট কোম্পানি এক ধরনের গ্রুপিং কাজ করে। আপনি দেখবেন যে আপনি হচ্ছেন আপনার চারিপাশে একটা গ্রুপ আছে যারা হয়তো এনএসইউ থেকে আসছে, এনএসইউ তে পড়াশোনা করেছে, সো তাদের একটা গ্রুপ আছে। একটা হচ্ছে ঢাবিয়ান, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তাদের একটা গ্রুপ আছে। আবার গ্রুপ আছে, কেউ একটা গ্রুপ আছে হচ্ছে আপনার চিটাগং অঞ্চল বা নোয়াখালী বা কুমিল্লা এইসব অঞ্চলের মানুষজনের একটা গ্রুপ আছে। কিন্তু আমাদের অঞ্চল ধরেন নর্থ বেঙ্গলের মানুষদের খুব বেশি বড় গ্রুপ নাই, ছোট ছোট গ্রুপ না, আর সেভাবে গ্রুপও নাই আসলে। তো কিভাবে আপনি অন্য একটা গ্রুপে নিজেকে মানে এন্টার করাবেন, সেই সব গ্রুপে আপনাকে কিভাবে আপনি আপনার গ্রহণযোগ্যতা তৈরি করবেন, আপনার আপনার ক্যারিয়ার, আপনার বস সে আপনাকে কম পছন্দ করতে পারে, সেটা একটা মেজর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, অর্থাৎ আপনি মানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের আপনি মুখোমুখি হবেন। সেই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন, এটা মনে হয় জার্নি ফ্রম গ্রামীণ ফোন টু অ্যামাজন পড়লে কিছুটা বোঝা যাবে এবং সেভাবে নিজেকে প্রিপেয়ার করা যাবে। তাহলে আমরা বুঝলাম যে এই দুইটা বই আমাদের আসলে যারা নিজেদের ক্যারিয়ার তৈরি করবে, বাংলাদেশের যে কর্পোরেট ওয়ার্ল্ড আছে সেইখানে তাদের জন্য বেশ সহায়ক হবে এই দুইটা বই। আমরা একটু সামনে এগোতে চাই এই ব্যাপারে। এরপর আমরা জানতে চাই যে এই যে যারা ক্যারিয়ার তৈরি করবে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আপনার অভিজ্ঞতা এবং আপনার যে পরামর্শ সেগুলো আমরা শুনলাম নানান ভাবে, নানান দিক থেকে। এবার একটু বলবেন কি, কেউ যদি এন্টারপ্রেনার হতে চায় তাহলে সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? নতুন উদ্যোক্তা আমরা দেখছি যে আমাদের আশপাশে সরকারও নানানভাবে উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে
তারা কি বা কিভাবে কাজ করলে আসলে একজন উদ্যোক্তা সামনের দিকে এগিয়ে যেতে পারবে, তার সাফল্যের দেখা পাবে বলে আপনার মনে হয়? ওয়েল, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন যে আপনি যদি নিজে একজন উদ্যোক্তা বা একজন এন্টারপ্রেনার হতে চান তাহলে আপনি কি করবেন? প্রথমে আপনাকে স্টাডি করতে হবে আপনি কি বিষয়ে উদ্যোক্তা হতে চান। এটার কি আদৌ মার্কেট ডিমান্ড আছে কিনা? আপনার টার্গেট মার্কেট কারা? আপনার জিনিস কে কিনবে? ওকে, আপনার জিনিসের আসলে ডিমান্ড কতখানি? আপনার কম্পিটিটর কারা? ওকে, এই কম্পিটিটরদের ইউএসপি কি? বা ইউনিক সেলিং প্রপোজিশন কি? ওকে, অর্থাৎ আপনাকে একটা মানে প্রফেশনাল ওয়েতে চিন্তা করতে হবে যে আপনি যা করছেন সেটা কতটুকু ফিজিবল এই আ বর্তমান পরিস্থিতিতে। অর্থাৎ যে মার্কেটে আপনি এন্টার করার চেষ্টা করছেন সেখানে আপনি কতখানি ইউনিক। আপনি ওকে, যদি মনে করেন আ আ ধরুন একজন আমের সিজনে আমের ব্যবসা করব আমি। ওকে, তো আমের সিজনে তো আমের ব্যবসা আরো হাজার, হাজার মানুষ করে। আমার কাছে ওকে। কেন মানুষ আসবে? স্পেশালি এটা কি আসলে? স্পেশালিটি এক্সাক্টলি। যে হুম, আমি কি ব্যতিক্রম ধর্মী কি করতে পারছি যেটার জন্য মানুষ আমার কাছে আসবে। ওকে, আপনাকে সেটা খুঁজে বের করতে হবে যে আপনার ইউএসপি বা আপনার ইউনিক সেলিং প্রপোজিশন টা কি? ওকে, আর ওকে, আপনাকে মানে একটা একটা নিশ মার্কেট, একটা একটা মানে নিশ কাস্টমার বেস যাদেরকে ওকে, আপনি টার্গেট করবেন, যাদের কাছে আপনি আপনার প্রোডাক্টটা ওকে, পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ওকে, এবং তারা আপনার লয়াল কাস্টমার হবে। সো ওকে, আপনাকে মোটামুটি স্টাডি করতে হবে। আসলে মানে অনেকেই আমরা দেখেছি যে ব্যবসা অনেক সময় এমনিতেই কারো ভাগ্যে হয়ে যায়। বাট এখন ওকে, বর্তমান পৃথিবীটা হচ্ছে আ অনেক পরিবর্তন হয়েছে আগের চাইতে। ওকে, এখন মানুষ প্রচুর পড়াশোনা করছে। আর যদি পড়াশোনা আপনি যদি ঠিক এক্সাক্ট ওই ফিল্ডে পড়াশোনা নাও করে আসেন, আপনি ওকে, প্রচুর ইনফরমেশন YouTube এর মাধ্যমে বা অন্যান্য অনেকভাবে পেতে পারেন। তো ওকে, আপনাকে স্টাডি করতে হবে। এর কোনো বিকল্প নাই। আপনার মার্কেট সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে এবং আপনার ইউনিক প্রপোজিশন টা কি সেটা আপনাকে বের করতে হবে। ওকে। তো আপনি কি আপনি কি করেন? মানে মানে আ এন্টারপ্রেনার বা আপনি আ কাজ কোনটা আপনার? আমার প্রফেশন পড়াশোনা করি। আহ গুড। আ এই আরকি। পাশাপাশি আ আ হোস্টিং ও করছেন। লেখালেখি করি। এই এক্সেলেন্ট, আরকি। এক্সেলেন্ট। মানে পাশাপাশি কিছু একটা করার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে, তাই না? হুম, হুম, হুম। আপনি যখন একসাথে পড়াশোনা করছেন, আবার একই সাথে আপনি লেখালেখি করছেন, আবার আপনি এই কি আমার সাথে মানে এই যে আড্ডাতেও আপনি সঞ্চালনা আড্ডায় জয়েন করছেন। সব মিলিয়ে কিন্তু এটা একটা মানে অনেক ভালো একটা কিছু। আমরা অনেকেই হয়তো ব্যাপারটা এভাবে আ সুযোগ পাই না কিংবা হয়তো আমরা চিন্তা করি হুম, না। হুম, হুম, বাট এটা কিন্তু হুম। খুব ভালো একটা জিনিস। ওকে, নিশ্চয়ই। আ আমরা শুনতে পাচ্ছি আ আমাদের আজকের অতিথি আনোয়ার এমডি হোসেনের কাছ থেকে তার ক্যারিয়ার সম্পর্কিত বিষয়ে আ অভিজ্ঞতা এবং পরামর্শ এবং যারা এন্টারপ্রেনিউর হতে চান তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বললেন যে আসলে আমরা কি ধরনের ব্যবসা করব এবং সেই ধরনের ব্যবসা আসলে ইউনিক বিষয়টা কি সেটা চিহ্নিত করার ব্যাপারে। আ এই পর্যায়ে আমরা একটু আ একজন বিশেষ মানুষ আহ নিয়ে আসতে চাই, আপনার পরিবারেরই একজন বিশেষ মানুষ। তার কাছ থেকে জানবো আপনার আ সম্পর্কে। আমি আমার প্রযোজককে বলছি আমাদেরকে আমাদের একজন আরেকজন গেস্ট আছেন তাকে একটু স্ক্রিনে আনার জন্য। আ হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ, দেখতে হ্যাঁ। পা আমরা দেখতে পাচ্ছি আমাদের আনোয়ার ছায়া আপাকে। আপা আ আ আমাদের আজকের অতিথি আনোয়ার এমডি হোসেন। আ তিনি আপনার ভাই। আ তার সাথে আপনার একটা ভালো শৈশব কেটেছে। আ এবং চাঁপাইনবাবগঞ্জের সন্তান হিসেবে আমরা আসলে আপনাদের দুজনকে নিয়েই গর্ব করতে পারি। আপনার ভাইয়ের শৈশব এবং তার যে এই যে জার্নি, লম্বা জার্নি, এই সম্পর্কে আপনার আসলে মূল্যায়ন কি? কিংবা আমাদের আজকের অতিথির শৈশবটা কেমন ছিল?
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি চাঁপানবাবগঞ্জ টিভিকে, আমাকে আসলে হঠাৎ করেই আমার আজকের এই এতে আসা, আনোয়ারের সাথে আড্ডা অনুষ্ঠানে আসা। আর ধন্যবাদ জানাচ্ছি জয়নাল জাফরকে, সে চমৎকার সঞ্চালনা করছে। আমি অবশ্য দেখছিলাম। আর ভালো লাগছে যে আমার ভাই, খুব স্নেহের আদরের ভাই আনোয়ার এমডি হোসেন, তাকে একসাথে স্ক্রিনে পেয়ে আসলে সত্যি বলতে কি, ও ছোট থেকে, আমি ছোটকালের কথাই বলি, যেহেতু আমাকে জাফর তুমি ছোটকালের কথাই বলছো, আমি ছোট থেকেই বলি, ও ছোট থেকে খুব শান্ত স্বভাবের একটি ছেলে ছিল। আমরা ৫ ভাই বোন। ৫ ভাইয়ের মধ্যে ৪ ভাই এবং আমি একাই বোন। কিন্তু ও ছিল আমার আব্বার খুব প্রিয় ছেলে। মানে ভাই বোনদের মধ্যে মানে ওকে আব্বা খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন, এবং ও ছিল অত্যন্ত শান্ত স্বভাবের। যেমন ধরো ছোট্ট সময়, এটা মনে হয় আনোয়ারের মনে নেই, জাস্ট আমার মনে আছে। একদিন সে একটা ছোট গ্লাস ভেঙে ফেলেছিল। ওকে গ্লাসটা ভেঙে ফেললে আহ এর ওয়ালে এভাবে পিঠ লাগিয়ে সে কান্না করছে সমানে। মা ওকে বলছে কি হয়েছে, আমি বলছি কি হয়েছে, সবাই বলছে কি হয়েছে। তার কথা হচ্ছে আমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল কেন। ওকে মানে ওকে সেটার জন্য সে প্রচন্ড কান্না করছে। তো আমরা সবাই বুঝালাম, মানে আমি এটাই বলছি যে সে সবকিছু নিয়েই অনেক সিরিয়াস। যেমন লেখাপড়ার ব্যাপারে সে প্রচন্ড উদ্যমী, উৎসাহী, এবং তার কাজের প্রতি দেখেছি আমি আসলে। আমার তো ৫ ভাই বোন আমরা, তার মধ্যে ৩ ভাই আমার মারা গেছে। ওকে আর এখন আমার ২ ভাই আছে, আমেরিকায় আমার এই ভাই, এবং ওকে আরেকজন আছে ঢাকায়। তো এখন ওকে হচ্ছে কি, ওকে দেখতাম যেকোনো ব্যাপারে আ অ লেখাপড়া বলো, কাজ বলো, লেখালেখি বলো, সবকিছুতেই খুবই এক্সেলেন্ট। এবং ওকে দেখতাম যে যখন অফিস যাবে এত সিরিয়াস, মানে কি বলবো, মানে গ্রামীণেই তো ১ম এ তার শুরু, তাই না? তো ওকে সেখানে দেখতাম যে অফিসের ব্যাপারে সে মানে প্রচন্ড ব্যস্ত থাকতো, এবং প্রচন্ড ভাবেই মানে সময় দিত। সে নিজেকে ওকে সময় দিত অনেক বেশি। আর এছাড়া দেখেছি আমি যেটা, তার গুলশানে একটা ফ্ল্যাট আছে আমার ভাইয়ের। সেখানে সে একটা রুম বানিয়েছিল শুধু এই বইয়ের জন্য। সেটা মানে ওকে একদম লাইব্রেরি বলতে পারো। দারুণ দারুণ একেবারে বিশাল বড় এক লাইব্রেরি, এবং সেখানে সে এত বই, আমার মনে হয় এমন কোনো বই নেই যা ওর কাছে নেই। ওকে ইসলামিক বই থেকে শুরু করে সবকিছু। এবং আরেকটু বলিনি আসলে, আমার ভাই আনোয়ার ও হজও করে এসছে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায়। ওকে দারুণ দারুণ ফুল ফ্যামিলি, আমিও গেছি একবার উমরা হজ করে এসেছি। এবং তার এই যে ইসলামিক ব্যাপারে আমি সেটাই ওকে বললাম, শুধু সে ওকে প্রত্যেকটা ব্যাপারেই খুবই সিরিয়াস। ওকে আমার সৌভাগ্য যে আমার এমন একটি ভাই পেয়েছি আসলে। ওকে আমি সে ভাই বোনদের প্রতিও যথেষ্ট খেয়াল করে, লক্ষ্য রাখে, এবং ছোট থেকে এটা ও কেমন যেন একটা অন্যরকম মায়া। যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, যে কোনো কিছুতেই ও একদম ঝাঁপিয়ে পড়ে। ওকে এটা মানে কি বলবো, এটা আমার ভাই বলে বলছি না, এটা অনেকেই যারা আমাদের চাঁপাইনবাবগঞ্জে আছেন অনেকেই জানেন, এবং চাঁপাইনবাবগঞ্জে অনেকেই ওর এত ভক্ত, চিন্তাই ওকে করা যায় না। তো আনোয়ার যে বইগুলো আমি বলি, ও যে বই দুটোর কথা বলল, আমিও এই বই দুটা কিনেছি। আমারও ওকে পড়লাম, যেহেতু আমার ভাইয়ের লেখা এই বই দুটি, মানে এটা আমার অহংকার, এটা আমার গর্ব। দারুণ ব্যাপার আহ আমি মনে করি এটা শুধু আমার একার গর্ব নয়, সারা বাংলাদেশের গর্ব হওয়া ওকে দরকার। তার কারণ এটা আমাদের বাংলাদেশের এবং চাঁপাইনবাবগঞ্জের আমার ভাই, কাজেই তার তো এটা ধরো এটা অবশ্যই চাঁপাইনবাবগঞ্জের গর্ব এবং সারা বিশ্বের গর্ব। তো ধন্যবাদ জাফর, তুমি আসলে আমাকে স্ক্রিনে নিয়ে এসেছো। আর আমারও ভালো লাগছে, আমার ভাইয়ের সাথে আমি আসলে একসাথে একই স্ক্রিনে বসে কথা বলতে পারছি। এটা অবশ্যই আমার একটা আনন্দের বিষয়। আপা আমরা আনোয়ার, জানি আপনি অসুস্থতার ভিতরে আমাদেরকে যে সময় দিলেন আমাদের এই অনুষ্ঠানে, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমরা আশা রাখি যে আপনার ভালোবাসা আমাদের আজকে সম্মানিত অতিথির জন্য থাকবে। হ্যাঁ, আমরা আম, আমি এইগুলো আপনাকে আজকে একটু এখন একটু বিদায় একটু দিচ্ছি। একটু আমাদের লেখক কিছু বলতে আপাকে চাই। একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ আসলে আপা মানে মনোয়ারা ফয়েজ, ছায়া আপা,
উনি মানে উনি কিন্তু আমাদের পরিবারের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। কারণ ছোটবেলা থেকে আমি যখন একদম ছোট 71-এ আমার জন্ম, মায়ের কাছে আমি গল্প শুনেছি যে আমি যখন একদম ছোট, তো সে সময়ে মা বাবা তো বাংলাদেশে থাকতে পারেনি মুক্তিযুদ্ধের সময়। তো আমাকে নিয়ে মানে সবাইকে নিয়ে আব্বা চলে গেছিলেন পাশের দেশ ভারতে। ওই সময়ে আমার বোন আমাকে 10 মাস, অর্থাৎ যুদ্ধের পুরো সময়টা আমার দেখাশোনা করেছিলেন আমার বোন। এই কারণে আমার মা বলতো যে আমার বোনের শরীর মানে অসুস্থ হয়ে গেছিল আমাকে ক্যারি করে। আমি তখন খুব মানে একটু ওভারওয়েট বেবি ছিলাম। তো আমার অনেক বোন মোটা ছিল। আর এবং ইন্ডিয়াতে তো বলতো কি জয় বাংলার ছেলে। তো আমার বোন কিন্তু আসলে এখনো আমাদের মানে ওই ছোটবেলাতে যখন আমার 10 মাস বয়স, তখন যেভাবে আমাকে মানে আমার মানে যত্ন করেছিল মায়ের মতো বা বাবার মতো, এখনো কিন্তু পুরো পরিবারটাকে, শুধু আমরা ভাই বোনকেই না, আমাদের তো বোন নেই, আমাদের ভাই যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আমাদের যাবতীয় যে কোনো প্রবলেম আমাদের যদি আসে, আমরা মানে যোগাযোগ করি আমার বোনের সাথে। অর্থাৎ মানে বাবা মায়ের জায়গা দখল করে আছেন উনি। এবং সেটা যখন আমার বাবা জীবিত ছিলেন তখনও উনি ভাই বোনের প্রতি তার মানে ভাইদের প্রতি তার একটা আলাদা ভালোবাসা ছিল সেই সময়েও। আর যখন বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখনও উনি ঠিক একই দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমার এই সুযোগে আমার এটা বলাটা মনে হয় যে খুব মানে সৌভাগ্য যে আমি বলার সুযোগ পাচ্ছি আর কি। আপা, আপনাকে অনেক ধন্যবাদ আর অনেক মানে অনেক ভালোবাসা যে আমাদেরকে এভাবে আপনি সময় দিয়েছেন আপনার জীবনের সব ইম্পর্টেন্ট সময়। সেটাই আসলে সত্যি বলতে কি আনোয়ার বলল আর মানে ভাই বোনকে মানে সবাই ভালোবাসে আত্মীয় স্বজনকে, কিন্তু আমি আসলে এবং ওরা যে আমাকে এত সম্মান করে কি বলবো, মানে কোনো কাজ আমাকে ছাড়া, আমাকে না বলা ছাড়া, শুধু ভাইয়েরা না, ভাইয়ের মেয়েরা, ভাইয়ের যারা আছে সবাই মানে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আর আমি যেটা বলবো আল্লাহর রহমতে ওরা এটাই করার চেষ্টা করে আর কি। তো যাই হোক আনোয়ার, ভালো লাগলো একসাথে এসে বসে, আমার খুবই ভালো লাগলো আসলে দর্শকদের সামনে উপস্থিত হতে পারলাম। দর্শক মন্ডলী আপনারা যারা দেখছেন কষ্ট করে আমাদের এই লাইভটি শেয়ার করে দিন। আর আমি অনেককে দেখছি, আমি দু একটি মতামত নিয়ে নাও তুমি। হ্যাঁ অনেক আপা আমরা হ্যাঁ মতামত একদম শেষে নিতে চাইছিলাম আপা। আচ্ছা হ্যাঁ এই পর্যায়ে আপনি আশা করি ভালো ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করি। হ্যাঁ হ্যাঁ আপনার আনোয়ার জন্য ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভালো থাকবেন, থ্যাংক ইউ। আমরা একটু এগিয়ে যাই, আমাদের হাতে সময় কম আসলে। আমরা একদম শেষ প্রশ্ন যেটা জানতে চাই আপনার কাছে, যে আপনার সাফল্যের পেছনে কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, এবং কোনগুলোকে মানে এড়িয়ে চলার জন্য আপনি পরামর্শ দিবেন, মানে ওভারঅল মানুষের সাফল্যের ক্ষেত্রে আসলে? সাফল্যের জন্য আপনার ইচ্ছা শক্তিটা খুব জরুরি। আপনি যদি কোনো কিছু করতে চান, আপনাকে সেটা খুব মনে প্রাণে চাইতে হবে যে আপনি কি করতে চান এবং কেন করতে চান। উদ্দেশ্যহীন ভাবে আমাদের দেশের পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই মোটামুটি উদ্দেশ্যহীন ভাবেই হয়ে থাকে। আপনার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় কোনো একটা সাবজেক্টে পড়ার জন্য। আপনার নিজের বেছে নেওয়ার সুযোগ নাই। আপনাকে বিসিএস পরীক্ষা দেন, বিসিএস পরীক্ষা দিয়ে আপনাকে যেই ডিপার্টমেন্টে দেওয়া হয় আপনাকে সেখানেই কাজ করতে হয়। তো আমি মনে করি যেকোনো কাজেই, যদিও আপনাকে জোর করেই দেওয়া হোক, কিন্তু যদি আপনি সফল হতে চান, আপনাকে অবশ্যই আপনাকে ওই কাজটাকে এত ভালোভাবে শিখতে হবে যাতে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি না হয়। এবং আপনি যখন ওই কাজটাতে সবার চাইতে ভালো করবেন এবং তখন আপনাকে ওই কাজে যখন আপনি সেরা হয়ে যাবেন সবার মধ্যে, আপনি ওই কাজটাকে এনজয় করা শুরু করবেন। আর আপনি যখন এনজয় করবেন কোনো কাজ, তখন সেটা আর কোনো
কঠিন কোনো কিছু হবে না। অর্থাৎ আপনি যখন আনন্দের সাথে কোনো কিছু করতে পারবেন, ওকে তখন ডেফিনিটলি আপনি ওই কাজের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিতে পরিণত হবেন। যখন আপনি ফিল করবেন যে আপনি আনন্দ পাচ্ছেন কাজ করে, এবং এইটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যেটাই করেন না কেন। আমরা একটু আপনি ঠিক বলেছেন। আমরা এই পর্যায়ে আমার প্রযোজককে বলবো যে আমাদেরকে কিছু আমাদের যে দর্শক মতামত আছে সেই মতামতগুলো একটু স্ক্রিনে দেখাতে, আমরা সেখান থেকে দর্শকদের মতামতের কাছে যাব। আমাদের মেহেদী হাসান বলেছেন অনেক ভালো লাগছে আপা ভাইয়াকে। তাছাড়া আরো কিছু আমরা পেয়েছি, যেমন হুসাইন আলী পায়া, সে বলেছে শুভকামনা, আমার দেরি হয়ে গেল। তারপর আমরা আরেকটা জানতে চাই যে ফারিয়া আহমেদ বলেছে খুব সুন্দর। এছাড়াও আমরা আরো কিছু মতামত পাচ্ছি, যেমন আরেকটা মত পেয়েছি, আপা অনেক খোঁজার পর পাইলাম আমাদের। তারপরে আমরা আরেকটা মতামত দেখলাম যে হ্যাঁ, আইরিন পারভিন, যিনি বলছেন ভাই বোনের চমৎকার যুগলবন্দি। এছাড়াও আমরা কিছু প্রশ্ন যদি পাই, কিছু প্রশ্ন, একটা প্রশ্ন এসেছিল মাঝখানে, সে প্রশ্নগুলো জানতে চেয়েছিল যে এই কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে বেতন কম কেন, এই ধরনের। আমরা একটা দেখতে পাচ্ছি যে তানজিম আনোয়ার, এভরিওয়ান ইজ লুকিং অ্যামেজিং। আপা ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আমরা আরেকটা এই প্রশ্নটার একটা উত্তর দিবেন কি, যে এই কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে বেতন কম, মানে আমাদের যে অডিয়েন্স দর্শক সেখান থেকে প্রশ্ন করেছেন, এই ব্যাপারে আপনার একটা ছোট্ট মতামত চাই, যদি এত সময় কম। কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে বেতন কম, এটা একটা কালচারাল প্রবলেম। আমাদের বিজনেস ওনার যারা, তাদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম। তারা এখনো অনেক পিছনের সময় চিন্তা করছেন যে কাস্টমার সার্ভিস মানে হচ্ছে একটা বাই প্রোডাক্ট সার্ভিস। বাট কাস্টমার সার্ভিসকে যদি আপনি মেইন স্ট্রিম ব্যবসায়ী চিন্তা না করেন, স্বাভাবিকভাবেই আপনি এখানে বেতন কম দিয়ে আপনি কাজ করাতে চাইবেন, কিন্তু সেই সব কোম্পানিগুলো কখনোই নাম্বার ওয়ান কোম্পানি হইতে পারে না। আপনি যদি কাস্টমারকে যারা সার্ভ করবে তাদেরকে যদি আপনি যথাযোগ্য মর্যাদা দিতে না পারেন, তাহলে আপনার কোম্পানি আর যাই হোক নাম্বার ওয়ান কোম্পানি হতে পারবে না। আপনাকে নাম্বার ওয়ান হতে হলে যারা নাম্বার ওয়ান, মানে কাস্টমারের সাথে যারা ইন্টারাক্ট করে, তাদেরকে সমান মর্যাদা আপনাকে দিতে হবে। হ্যাঁ, আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, আমাদের হাতে একদমই সময় কম। চাঁপাইনবাবগঞ্জ টিভি দর্শকদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ 1 মিনিটে আপনার একটা মতামত চাই, এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জ টিভি সম্পর্কে আপনার ছোট্ট একটা মূল্যায়ন চাই। চাঁপাইনবাবগঞ্জ টিভি নামটা শুনলে আমার মানে আমার একটা শিহরণ হয় যে চাঁপাইনবাবগঞ্জের একটা টিভি, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ শহরের একটা টিভি, যে শহরে আমি জন্ম নিয়েছি, যে শহরে আমি বড় হয়েছি, যে শহরে আমার বাবা মা শুয়ে আছেন, আমার বন্ধুরা, আমার কলেজ, আমি মডেল স্কুলের ছাত্র ছিলাম, তারপরে হরিমোহনের ছিলাম, তারপরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মানে গভর্নমেন্ট কলেজ যেটা, সেখানে ছাত্র ছিলাম। সো চাঁপাইনবাবগঞ্জ নামের যে কোনো কিছু শুনলেই আমার একটা ভিন্ন রকমের অনুভূতি হয়। কালা রুটির কথা মনে হয়, আমের কথা মনে হয়, চাঁপাইনবাবগঞ্জে যা কিছু ঐতিহ্যবাহী সবকিছুর কথা মনে হয়। তো একই সাথে চাঁপাইনবাবগঞ্জ টিভির নাম শুনেও আমার ঠিক একই ধরনের একটা অনুভূতি হয়েছে। আমি যখন প্রথম দেখতে শুরু করলাম যে চাঁপাইনবাবগঞ্জ টিভির বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, এটা আমার জন্য খুব আনন্দদায়ক একটা ঘটনা ছিল। এই সুদূর আমেরিকাতে বসেও আমি চাঁপাইনবাবগঞ্জের মানে অনেক কিছু জানতে পারছি চাঁপাইনবাবগঞ্জ টিভির মাধ্যমে। তো ডেফিনেটলি এটা আমার জন্য খুবই একটা সুখদায়ক এবং খুবই একটা আনন্দদায়ক অনুভূতি। আর আমি এর পিছনে যারা রয়েছেন, যারা আপনার মতো যারা সঞ্চালনায় আছেন এবং এই চাঁপাইনবাবগঞ্জ টিভিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। মানে এত সুন্দর একটা মানে ইউনিক একটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করার জন্য। ধন্যবাদ আনোয়ার এমডি হুসাইন। আজকের অনুষ্ঠানে আপনার আগমন আমাদের অনুষ্ঠানের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। আশা করি যে সামনের পর্যায়ে আমরা আপনাকে আবারও পাবো।
এবং আমাদের যে সকল দর্শকরা আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা রয়েছে। অনেকগুলো কমেন্ট পড়েছিল, সবগুলো পড়তে পারিনি সময় স্বল্পতার কারণে। আশা করি চাঁপাইনবাবগঞ্জ টিভির যে পেজ রয়েছে আপনারা সেখানে কানেক্ট থাকবেন এবং চাঁপাইনবাবগঞ্জ টিভির নিত্য নতুন যে অনুষ্ঠান এবং সংবাদগুলো আপডেট পাবেন। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আজকে আনোয়ারের সাথে আড্ডা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি জাফর জয়নাল। সকলকে ধন্যবাদ।